এই ভিডিও তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর থার্ড সেমিস্টারের সাজেশন দিয়ে দিচ্ছি। যাদের এমডিসি আছে বা যাদের অনার্স ছিল, তোমরা এই মাইনরের সাজেশনটা ফলো করতে পারো। ইউজুয়ালি এর বাইরে কোনো প্রশ্ন হবে না। অ্যাকচুয়ালি থার্ড সেমিস্টারে ইংলিশের সেক 3 পেপারের সাজেশন কেমন পাওয়ার পরে একটা বোন বলছিল যে কোশ্চেন্স ইজি এসেছিল। তো অ্যাকচুয়ালি কোশ্চেন্স ইজি করতে গিয়ে মানে মোটামুটি হচ্ছে কি যে বহুত টাইম লেগে যায়। পার্টিকুলারলি যেমন এই মাইনরের সাজেশনটা প্রিপেয়ার করতে গিয়ে আমার মোটামুটি 3-4 ঘন্টা লেগে গেছে। তো একটা ব্যাপার। যাই হোক, যাদের ইংলিশ অনার্স রয়েছে তোমাদের একটুখানি বলে দিই, তোমাদের এবছরে ফোর্থ সেমিস্টারে আমি অনার্সের সাথে সাথে মাইনর এবং এইচইউ করে দেবো। অনার্সের 4টে পেপারের মান্থলি ফিস হচ্ছে কি 450 রুপিস, অ্যান্ড যদি তুমি এইচসি আর মাইনর পড়ো তাহলে তোমাকে ওয়ান টাইম জাস্ট 250 পে করতে হবে। যারা পড়তে চাও 9382012069 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো ইংলিশ অনার্সের ক্ষেত্রে। এবার বলে দিই তোমাদের অ্যাকচুয়ালি এই যে পেপারটা তোমাদের দেয়া আছে মাইনরের জন্য, এই পেপারটার বেসিক্যালি অনেকগুলো পেপারে পরীক্ষা হয়। যে সিলেবাস আছে সেই সিলেবাসে বলতে গেলে টোটাল মোটামুটি চার পাঁচ পাঁচটা পরীক্ষা হয় বলতে গেলে। ঠিক আছে, একই সিলেবাসের উপরে 4-5টা পরীক্ষা হয়। মানে ফার্স্ট সেমিস্টারে চারটে, প্লাস হচ্ছে কি তোমার থার্ড সেমিস্টার একটা, টোটাল 5টা পরীক্ষা একই সিলেবাসের উপর। তো সেক্ষেত্রে একই সিলেবাসের উপর অনেকটা পরীক্ষা হলে অনেক টাইপের প্রশ্ন পার্টিকুলারলি ক্যালকুলেটিভ ইন্ট্রোডিউস করে। তো সেক্ষেত্রে তোমাদের কিছুটা বেশি পড়তে হয়, অ্যান্ড তোমাদের পার্টিকুলারলি যে 5 মার্কসের আছে খুব একটা কমন পড়ে না। তো ইউজুয়ালি আমি একটা তোমাদের প্ল্যানিং বলছি, সেই প্ল্যানিং ওয়াইজ করলে তোমাদের 5 মার্কসের প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে তোমরা। সেটা হচ্ছে কি তোমাদের 5 মার্কসের প্রশ্ন টোটাল 5টা দেয়, তার মধ্যে থেকে 3টে মডিউল 1 থেকে দেয়। সো তুমি যদি মডিউল 1-এর সিলেবাসটা নাও এবং সেখান থেকে যদি মাইনরের মানে ওখান থেকে সবকটা টপিক ধরে ধরে যদি করে নাও তাহলে সেক্ষেত্রে তোমার 5 মার্কসের প্রশ্ন প্রথম থেকেই তুমি কমন পেয়ে যাবে, মানে প্রথম মডিউল থেকেই কমন পেয়ে যাবে। ইউজুয়ালি এখানে যে কোশ্চেন্সগুলো দেওয়া রয়েছে দেন সেগুলো করলেও কমন পেয়ে যাবে। আমি তোমাদের বলে দেবো যে কোনগুলো করলে মোটামুটি হয়ে যাবে। মানে তাও যদি আমি এক্সট্রা মার্ক করে দিয়েছি, তোমাদের যাদের একটুখানি সমস্যা বা পড়া যদি অনেক দিন বাকি আছে, 7 তারিখে পরীক্ষা, তো অনেকটা টাইম পাবে, যতটা পসিবল করার চেষ্টা করবে, এক্সট্রা মার্ক করা গুলো বেশি করে করার চেষ্টা করবে। প্রথমে যে প্রশ্নটা তোমাদের 5 মার্কসের জন্য রেখেছি সেটা হচ্ছে কি যে এই প্রশ্নটা কর্তৃত্ব ক্ষমতার সম্পর্ক। যদি ইংলিশ ভার্সন আছে একটুখানি স্ক্রিনশট মেরে নিয়ে জেমিনাই বা চ্যাটজিপিটি দিয়ে ট্রান্সলেট করে নিও। নেক্সট প্রশ্ন হচ্ছে কি রাষ্ট্র ও জাতির মধ্যে ধারণা গত পার্থক্য। এই রাষ্ট্র আর জাতির পার্থক্যটা 15 মার্কস, এই 20 বা 10 মার্কসে দিতে পারে। তোমাদের আবার মাইনরের পরীক্ষাটা অনার্সের স্টাইলে হয়। 20 মার্কসের দুটো প্রশ্ন, তারপর মডেল 1 থেকে 10 মার্কসের দুটো প্রশ্ন দেয়, একটা একটা করে করতে হয়, 5 মার্কসের 5টা দেয়। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে কি যে এখানটায় টোটাল 3টে প্রশ্ন আছে, একসাথে কম্বাইন করে করবে, সেপারেটলি করার দরকার নেই। একটা আছে হচ্ছে কি সমতা, শুধু সমতা দিয়ে প্রশ্ন দিতে পারে, সমতায় মেনশনস করে দেয়। আগের বারে এরকম টাইপের একটা প্রশ্ন দিয়েছিল, শুধু সমতা মেনশনস করে দিয়েছিল। তো সমতা দিয়ে শুধু একটা প্রশ্ন দেয়। আর একটা প্রশ্ন দিতে পারে সেটা হচ্ছে কি সাম্য আর মুক্তি। এই মুক্তি ইজ নট ইজ ইকুয়াল টু হচ্ছে কি যে আচ্ছা মুক্তি আর স্বাধীনতা একই, মানে এই স্বাধীনতার কনসেপ্টটা ফ্রিডম নয়, লিবার্টির ব্যাপারটা। সো এই মুক্তি আর স্বাধীনতা একই টাইপের জিনিস, মানে একই জিনিস। লিবার্টি মানে ফ্রিডম নয় কিন্তু। তো আর একটা প্রশ্ন হচ্ছে কি সাম্য আর মুক্তির সম্পর্ক, আর একটা প্রশ্ন হচ্ছে কি যে সাম্য আর আইনের মধ্যে সম্পর্ক। এই সাম্য আর আইনের মধ্যে সম্পর্ক আর সাম্য আর মুক্তির মধ্যে সম্পর্ক একই, এবং তুমি যখন এই প্রশ্নটা করবে তখন তোমার সমতা হয়ে যাবে। সমতা সাম্য একই ব্যাপার। তো একটাই অ্যান্সার প্রিপেয়ার করে নেবে যেখানটায় তোমার ছোট ছোট করে সমতা হয়ে যাচ্ছে, সাম্য আর স্বাধীনতা বা মুক্তি হয়ে যাচ্ছে, এবং সাম্যের সাথে আইন হয়ে যাচ্ছে। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে কি যে সার্বভৌমত্বের একাত্মবাদী ধারণা। এর অনেকে বেশ পাকা আছে গ্রুপের মধ্যে, দাদা এর আগের বারে তো একাত্মবাদী চলে এসেছে, তো তোমাদের ওটা বড় প্রশ্ন চলে এসেছে, তো ছোট প্রশ্ন দিতে পারে, তো করবে। নেক্সট আসছে হচ্ছে কি যে নাগরিক জীবনের অধিকারের গুরুত্ব এবং অধিকারের আইনি তথ্য। অধিকার, একাত্মবাদ, তারপর হচ্ছে কি যে এই ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্ক, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং মানে পরপর যে কটা প্রশ্ন বলেছি আমি প্রথম 5টা, এটা একটুখানি সাইড বাই করতে পারো, বাট প্রথম 4টে ইম্পর্টেন্ট, বিশাল বিশাল 5 মার্কসের জন্য। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে কি ডেভিডের গণতন্ত্রের শ্রেণী বিভাজন, এটাও বড় প্রশ্ন হিসেবে পড়েছিল, তো এবার ছোট প্রশ্ন পড়তে হবে। নেক্সট আসছে হচ্ছে কি উদারনৈতিক রাষ্ট্র বা বিকাশমুখী রাষ্ট্র বা নাগরিকতার উদারনৈতিক তথ্য। এটা যদিও আমি বড় প্রশ্ন রেখেছি, এটা এখান থেকে আর করার দরকার নেই, বড় প্রশ্ন দিয়ে হয়ে যাবে। এই দুটো উদারনৈতিক রাষ্ট্র আর বিকাশমুখী রাষ্ট্র দেখে রাখবে, ছোট ছোট করে দেখে রাখবে, জাস্ট কনসেপ্ট দেখে রাখবে, বানিয়ে লিখে দেবে।
নেক্সট আসছে হবে তোমার প্রতিরোধের অধিকার, রাজনৈতিক বাধ্যবাধকতা এবং রাজনৈতিক আনুগত্য। প্রতিরোধের অধিকারটা না করলেও চলবে, রাজনৈতিক বাধ্যবাধকতাও না করলেও চলবে, তার কারণ বড় প্রশ্ন লিখেছি আমি। রাজনৈতিক অনুগত্যটা করে নেবে এখান থেকে। তারপর আসছে হচ্ছে কি তোমার অম, অজ্ঞানতার পর্দা সম্পর্কে রলস বা জন রলসের ন্যায় তত্ত্ব। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে যে কটা স্টার মার্ক করা রয়েছে দেন সেই কটা স্টার মার্ক ভালো করে করবে, তার সাথে হচ্ছে কি যে এটা করার চেষ্টা করবে একটুখানি। হয়ে গেল, 9টা প্রশ্ন লিখেছি, তার মধ্যে হচ্ছে কি অনেকগুলো প্রশ্ন বলেছি বড় প্রশ্ন লিখেছি, করতে হবে না। এক্সট হিসেবে যদি পারো তাহলে এই কটা প্রশ্ন দেখে রাখতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো, মানে বেসিক্যালি এটা করা একটুখানি দেখে রাখতে পারো। নেক্সট আসছে হচ্ছে কি তোমার 20 মার্কসের জন্য মডিউল 1 থেকে আমি কিছু প্রশ্ন রেখেছি, দেন সেখান থেকেও তোমাদের শর্ট করে দেবো যে কোন কোন প্রশ্নগুলো আগে করবে। প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে দেন সেগুলো আগে করবে। প্রথমে যে প্রশ্নটা আছে, আইন কাকে বলে, আইনের উৎস লেখো। বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং আরেকটা প্রশ্ন দেয় ঘুরিয়ে, সেটা হচ্ছে কি যে একটি রাজনৈতিক ধারণা রূপে আইনের তাৎপর্য লেখো। তারপরের প্রশ্ন হচ্ছে কি তোমার সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব। বিশাল বিশাল ইম্পর্টেন্ট, যদি এই প্রশ্নটা 15 মার্কসে না পাই, বড় প্রশ্ন না পড়ে 5 মার্কসের জন্য পড়বে। এবার এই যে সার্বভৌমিকতা বা এই বিভিন্ন আইন টাইন সম্বন্ধে মানে বিভিন্নভাবে প্রশ্ন ঘুরে আসে, তো তোমাদের না অ্যাকচুয়ালি আমি একটা পিডিএফ শেয়ার করবো, সেখানটায় এই প্রশ্নগুলোর আরো মানে 100টা মতো প্রশ্ন পেয়ে যাবে, মানে যত রকম ঘুরে আসতে পারে, মানে ওই পিডিএফের বাইরে কোনো প্রশ্ন আসবে না অ্যাকচুয়ালি, এই পিডিএফের বাইরেও আসবে না, ডোন্ট ভেরি। নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি আইন ও সমতা সম্পর্ক, মোস্ট ইম্পর্টেন্ট, এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থা, আইন ও মুক্তি। অ্যান্ড আর একবার বলে দিচ্ছি, মুক্তি আর স্বাধীনতা একই, মানে এই স্বাধীনতা ইজ ইকুয়াল, মানে নট ইকুয়াল টু কিন্তু ফ্রিডম, এখানটায় কিন্তু লিবার্টির ব্যাপারটা একই কনসেপ্ট, বাট লিবার্টির ব্যাপারটা। তাহলে 4টে প্রশ্ন হলো। নেক্সট হচ্ছে কি তোমার ব্যক্তি স্বাধীনতা সম্পর্ক। সো তোমরা এই প্রথম 6টা করলে এখান থেকে, যদি খুব আমি বলছি, তোমাদের বেসিক্যালি হচ্ছে কি অনার্সের কনসেপ্টে প্রশ্ন করে, তো দুটো 20 মার্কস, দুটো 10 মার্কস, যদি ওরকম কনসেপ্টে না করে 3টে 15 মার্কস দিয়ে দিলো, যে কোনো দুটো করতে বললো, তোমরা এই প্রথম 6টার মধ্যে প্রথম 3টে পেয়ে যাবে, সমস্যা নেই। তারপরে এটা টিকা, প্রশ্নগুলো দেখে রেখো আবার। স্বাধীনতা ধারণা 5 মার্কস দিতে পারে কিন্তু, মানে শুধু স্বাধীনতা ধারণা দিয়ে দিল 5 মার্কসের জন্য। তাহলে প্রথম 6টা করলে হয়ে যাবে, বাদ বাকি যদি মনে করো তাহলে এই দুটো প্রশ্ন একটুখানি দেখে রাখতে পারো, জাতির ধারণা, জাতির সাথে রাষ্ট্রের সম্পর্ক, বা জাতির দুটি বৈশিষ্ট্য লেখো, বা জাতির বৈশিষ্ট্য লিখতে বলতে পারে, জাতির উৎস, ঘুরে ফিরে দেয়। তো পারলে এই দুটো একটু দেখে রেখো, আদারওয়াইজ এই 6টা করলে হয়ে যাবে না প্রথম মডিউল থেকে। এক্সট্রা আমি তো একটা রেখেছি না রাখার মতো, সেটা হচ্ছে কি এই প্রশ্নটা, তুমি কি মনে করো যে রাজনৈতিক ধারণার কেন্দ্রে রয়েছে ক্ষমতার সমীকরণ ও বিরোধ পরিচালনা, উত্তরসূরিকে যুক্তি দাও। এই যে রাজনৈতিক ধারণা, ওটা না অ্যাকচুয়ালি 5 মার্কসের জন্য দিয়েছিল। তো তোমাদের আমি মডিউল 1 থেকে 5 মার্কসের জন্য এই বড় প্রশ্নের জন্য কোনো রকম ভাবে রাজনৈতিক ধারণাটা রাখিনি, তো এই প্রশ্নটা চাইলে কেউ রাখতে পারো। রাজনীতির ধারণা মানে তোমাদের একটা প্রশ্ন এভাবে ঘুরে ফিরে দিতে পারে, মানে রাজনীতির ধারণা সম্পর্কে, একটি ক্ষমতা কেন্দ্রের ধারণরূপে রাজনীতি, বা রাজনৈতিক ব্যবস্থার কর্তৃত্বের ভিত্তি হিসেবে বৈধতা। তো এই যে ক্ষমতার ধারণরূপে রাজনীতি বা রাজনীতির ধারণারূপে ক্ষমতা, একটা টপিক, মানে যদি প্রশ্ন খুব কঠিন হয় তাহলে ওই প্রশ্নটা কাজে লাগবে, আদারওয়াইজ লাগবে না। এবার আসি হচ্ছে কি মডিউল টু এর আগের বারে কোন কোন প্রশ্ন এসেছিল দেখে রাখো, পার্টিকুলারলি আমি এগুলো সব 5 মার্কসে লিখে দিয়েছি। জনসের ন্যায় তত্ত্ব, ডেভিড গণতন্ত্র শ্রেণী বিভাজন, অধিকারের বিভিন্ন তত্ত্ব, রাজনৈতিক আনুগত্য, তো এগুলো আর করতে হবে না। নেক্সট যেগুলো করবে, যেমন এই মডিউল 2 এর প্রথম 4টে প্রশ্ন খুব ভালো করে করবে, অ্যান্ড প্রথম 4টে প্রশ্নই হয়তো আমি এক্সট্রা মার্ক করেছি, এবং হয়তো আরো দুটো এক্সট্রা প্রশ্ন এক্সট্রা মার্ক করেছি, বাট তাও প্রথম 4টে প্রশ্ন করলে ইনাফ, দরকার নেই আর বেশি প্রশ্ন করার। যাদের টাইম আছে বা যাদের একটুখানি পড়ে নিতে পারবে, সবকটা প্রশ্ন করে যেও, তাহলে সমস্যা হবে না। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতার বিভিন্ন প্রকারগুলি বর্ণনা করো, এবং স্বাধীনতার মার্ক্সীয় ধারণা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কিছু কর্তৃত্ববাদের অর্থ। একটা জিনিস বলে দিই, তোমাদের দুটো টপিক আছে, একটা কর্তৃত্ব, একটা কর্তৃত্ববাদ, আলাদা কিন্তু, কর্তৃত্ব আলাদা, কর্তৃত্ববাদ আলাদা। সো প্রথমের মডিউল 1-এ কর্তৃত্ব রয়েছে, মডিউল 2-এ কর্তৃত্ববাদ রয়েছে, তো গুলিয়ে ফেলো না আবার। তো একটা কর্তৃত্ব তোমাদের মানে বড় প্রশ্ন দেবে, আর একটা কর্তৃত্ব হচ্ছে কি 5 মার্কসের দেওয়ার চান্স আছে। তো তোমাদের কর্তৃত্ব যেটা মডিউল 1-এর, ওই কর্তৃত্বটা হচ্ছে কি 5 মার্কসের দেওয়ার চান্স আছে আমার, আর এই কর্তৃত্ববাদটা বড় প্রশ্ন দেওয়ার চান্স আছে, তো দুটোই দেখে রাখবে কর্তৃত্ব, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখে রেখো, আর প্রশ্ন বলছি না। নেক্সট তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি তোমার টেইলস মার্শাল কিভাবে নাগরিকত্বের সংজ্ঞা দিয়েছিলেন এবং জাতীয় নাগরিকত্বের ধারণাটি ব্যাখ্যা করো। প্রশ্নটা একবারে ঘুরিয়ে আসে, সেটা হচ্ছে কি যে এই মানে নাগরিকতার উদয়বাহী তথ্য আলোচনা করো। আচ্ছা, যদি প্রশ্নটার নাগরিকতার মার্ক্সীয় তথ্য আসে একই অ্যান্সার হবে, যদি প্রশ্নটা নাগরিকতার নারীবাদী তথ্য আসে তাহলে কিন্তু একই অ্যান্সার হবে, যারা একটু আধটু পড়েছে জানবে।
নেক্সট প্রশ্ন হচ্ছে কি, তুমি কি মনে করো যে গণতন্ত্র ও কর্তৃত্ববাদী পরস্পর বিরোধী ধারণা? উত্তর সবাইকে যুক্তি দাও। এই 4টে প্রশ্ন খুব ভালো করে করবে, যাদের খুব সমস্যা হয় 4টে প্রশ্ন করলে ঠিক অ্যাটলিস্ট লিখে আসতে পারবে সবকটা। এবার কিছু প্রশ্ন রেখেছি, যেমন ডেভিড হেলডের কিভাবে সংরক্ষণ গণতন্ত্র এবং উন্নয়নমুখী গণতন্ত্র ব্যাখ্যা করেন তা আলোচনা করো। সদার্থক স্বাধীনতা এবং নর্থক স্বাধীনতার পার্থক্য আলোচনা করো। তারপর হচ্ছে কি যে রাজনৈতিক বাধ্যবাধকতা কেন একটি সুসংগত রাজনৈতিক ব্যবস্থার আবশ্যিক সত্য আলোচনা করো। জন রলসের বন্টনমূলক ন্যায় বিচারের সমস্যার সমাধান বোঝার প্রচেষ্টা আলোচনা করো। তো চেষ্টা করবে স্টার মার্কগুলো করার, তাহলে প্রশ্ন কঠিন হলেও খুব একটা সমস্যা হবে না। সবগুলো করে নিতে খুব কোনো হয় না, মানে 3টে কনসেপ্ট বলেছি। প্রথম 4টে করলে মডিউল 2 থেকে হয়ে যায়। যদি না রিস্ক নিতে চাও তাহলে হচ্ছে কি স্টার মার্ক করা প্রশ্নগুলো করবে। যদি মনে করো যে না আমি সবকটা প্রশ্ন কমন পাবো, তাহলে সবকটা প্রশ্ন করবে। এবার এক্সট্রা 2টো প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে কি এই 2টো প্রশ্ন। এ কথা কি বলা যায় যে বিশ্বায়নের কারণে নাগরিকতা ধ্রুপদী ধারণার পরিবর্তন ঘটেছে? আর একটা প্রশ্ন, গণতন্ত্র রাজনৈতিক বহুত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদ, যদি ব্যাখ্যা করো। এই যে কর্তৃত্ববাদ সম্বন্ধে একটা প্রশ্ন দিয়েছি, ওই অ্যান্সার্স এবং এই প্রশ্নটার অ্যান্সার্স কিন্তু একই। সো তুমি এই প্রশ্নটা, মানে এই যে প্রশ্নটা পার্টিকুলারলি যদি ঘুরিয়ে আসে, জাস্ট চোখের দেখা দেখে রেখো। যদি বাই চান্স এই প্রশ্নটার ঘুরিয়ে আসে তাহলে এটা লিখে দেবে, হয়ে যাবে। জাস্ট প্রশ্ন দেখে রাখো। সো থ্যাংক ইউ।